জুলাই সনদের দাবিতে শাহবাগে অনড় জুলাই যোদ্ধারা। সনদ সর্বসম্মত করার প্রস্তাব বিএনপির, আইনি ভিত্তি চায় জামায়াত। কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে বললেন আইন উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের দাবি। নির্বাচিত সরকার ক্ষমতা এলেই কেটে যাবে অনেক সংকট বলছে বিএনপি। মৌলিক সংস্কার প্রশ্নে সব দলকে এক হওয়ার আহ্বান। এবং নীতি সুধার 10% রেখে সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি 3 থেকে 5% নামানোর আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। দাবি পূরণ না হলে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এদিকে আইনজীবীরা বলছেন ভবিষ্যতে যাতে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে না পারে সেজন্য জুলাই সনদ জরুরি। মুনতাসির মামুনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন কাজী পাপ্পু। গণঅভ্যুত্থানের 1 বছর পর ফের রাজপথে জুলাই যোদ্ধারা। সোমবার সকালে লাল সবুজ পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত চূড়ান্ত করা সহ স্থায়ী বিধানে যুক্ত করার দাবি আন্দোলনকারীদের। এছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, আইনি সুরক্ষা, বিভিন্ন ভাতা প্রদান সহ আরো কিছু দাবি জানান তারা। আমাদের জুলাই সনদ দিতে হবে, একটাই আমাদের দাবি। এক হচ্ছে জুলাই সনদ আমাদেরকে দিতে হবে, 2 হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, 3 হচ্ছে আমাদেরও হচ্ছে যে জাতীয় কাউন্সিলিং কার্যক্রম লিপিবদ্ধ করতে হবে। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায় না হবে আমরা কর্মসূচি চালিয়ে যাব। যে পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা এই শাহবাগ থেকে যাব না। আশ্বাস দিয়ে আমাদের দাবি পূরণ করেনি, সেই সুবাদে আমরা আজকে এই 31 তারিখে মানববন্ধন করছি আমাদের দাবি আদায়ের জন্য। অবরোধের কারণে শাহবাগ মোড় ও এর আশেপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে জুলাই সনদের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে দ্রুততা চূড়ান্ত করার আশা জানান আইনজীবীরা। ফ্যাসিজমের কথা চিন্তা না করতে পারে সেই বিষয়গুলা জুলাই সনদে অন্তর্ভুক্ত রেখে জুলাই সনদটা যার যার অবস্থান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল দেশের আবাল বৃদ্ধ বনিতার যে কন্ট্রিবিউশন করেছেন সেইগুলা মাথায় রেখে জুলাই সনদটা প্রণয়ন করা অবশ্যম্ভাবী বিভাগ উচিত বলে আমরা মনে করি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যা ঘটে গেছে তার প্রেক্ষাপট সেখানে থাকছে এবং ভবিষ্যতে কি করণীয় তারও প্রেক্ষাপট সেখানে থাকছে এবং নতুন যে সংস্কার করার পরে বাংলাদেশ কিভাবে চলবে তারও রূপরেখা সেখানে দেওয়া হচ্ছে। এটি যেন কোনোভাবেই 5 আগস্টের পরে না যায় তা বিবেচনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। 5 আগস্ট পার হতে হবে বলে আমার কাছে মনে হয় না। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে বলে জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশনের মাধ্যমে বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে বলেও এ সময়ে দাবি করেন উপদেষ্টা। এছাড়া রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় 16,000 মামলা প্রত্যাহারের মাধ্যমে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও স্বাধীন মতের মানুষকে হয়রানি থেকে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল। আমাদের সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে 2টা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মামলা এবং মামলা হয়তো কারেক্ট কিন্তু মিথ্যাভাবে লোকজনকে ফাঁসানো। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার বাতিল করে স্থানীয় সরকার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে স্থানীয় সরকার অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
আগামী 5 থেকে 6 দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সব তথ্য জনগণের সামনে তুলে ধরতে। এখন পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবিলাইজেশনে আসছে, একটা স্ট্যাবল অবস্থায় আসছে এবং এটা সামনে আরো ইমপ্রুভ হবে। পুলিশের কনফিডেন্স বাড়ছে এবং এটা বাড়বে। সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে, আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগও আইনের মাধ্যমে করতে চায় বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 23তম দিনের বৈঠকের বিরতিতে একথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে আইনি ভিত্তি ছাড়া জামায়াত জুলাই সনদে সই করবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 23তম দিনের বৈঠক। বৈঠকের বিরতিতে গণমাধ্যমের কাছে নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 আসন নির্ধারিত হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত। ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহি হয় না এবং সেই দিক থেকে এই যে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ক্ষমতাকে বদলে যাওয়ার জায়গা থেকেই রাজনৈতিক কর্মসূচি হিসেবে সামনে এনে আমরা লড়াই করছিলাম। তার অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এখানে আলোচিত হয়েছে। কেবল প্রতিশ্রুতি নয়, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে তারা সই করবেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ নেয়। সব এমপিরা এটাই শপথ নেয়। তো তাহলে 54 বছরে তো কেউ আর শপথ ভঙ্গ করে নাই। আপনাদের কি মনে হয়? তো যদি 54 বছরে শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে জানিয়ে দলটির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে, আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগও আইনের মাধ্যমেই করতে চায় তার দল। এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না। সংবিধানে থাকে শুধু নীতি এবং প্রিন্সিপালটা। সেই জন্য আমাদের মতামত হচ্ছে এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে, যে আইন প্রণয়নের মধ্য দিয়ে পিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের যোগ্যতা, তাদের নিয়োগের স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতা, যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড যেটা বলা হয় যে আরেকটা কি, তাদের দায় দায়িত্ব, এগুলো নির্ধারণ করতে হবে। বিভিন্ন বিষয়ে মতনৈক্য ও তর্ক বিতর্ক থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে জাতীয় ইস্যুতে তার দল একমত বলেও জানান বিএনপির এই নেতা। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, আবার এখানে এসে জাতীয় স্বার্থে ঐক্যমত্য হব। এটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের অনেক সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা। এই সময় সম্পাদকরা অতীতে তাদের উপর নিপীড়নের বর্ণনা দিয়ে সংবাদ পরিবেশনের প্রতিবন্ধকতা তুলে ধরেন। সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের এই এলিটিজম। যতদিন না আমরা সকল সম্পাদককে, সকল সাংবাদিককে এক নজরে দেখতে পাবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই। অনেকে ধরে নিয়েছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসছে। আমার কেন যেন মনে হয় রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান। কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই, অর্থাৎ একটা মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। কাজে থেকে বের হয়ে আসতে হলে ওই যে এনাফ ইজ এনাফ যা বলেছেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। এই সময় জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত সমস্যার পরেও আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে আপনার একটা ঐকমতে এসছে, বাকিগুলো ঐকমতে যাওয়ার চেষ্টা হচ্ছে। যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে ফেব্রুয়ারি মাসের মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আপনার আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারবো। নির্বাচিত সরকার না থাকায় মানুষ কোথাও তাদের অভিযোগ অনুযোগ জানাতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আগে তার নীতি সুধার 10% রেখে সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে ব্যাংকের সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় তিনি বলেন, মুদ্রাস্ফীতি 3 থেকে 5% নামিয়ে আনার চেষ্টা থাকবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতির জন্য ছিল কঠিন এক বছর। উচ্চমূল্যস্ফীতি, টাকার মানহ্রাস, রিজার্ভে টানা পড়েন আর্থিক খাতে আস্থার সংকট, এমন চ্যালেঞ্জের মুখেই দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আর আর্থিক খাতকে ঢেলে সাজাতে একগুচ্ছ সংস্কার হাতে নেয় বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে নতুন আর্থিক বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। এতে নেই কোনো বড় পরিবর্তন, তবে এবারের মুদ্রানীতির মূল লক্ষ্যই মূল্যস্ফীতি কমানো। পাশাপাশি গুরুত্ব পেয়েছে বিনিময় হারের স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতে আস্থা ফেরানো। আমরা কিন্তু ফিক্সড এক্সচেঞ্জ রেট করছি না, বাজারে যেভাবে দেয় সেভাবেই হবে। যদি আমাদের সময় থাকে বাজার থেকে আমরা সময় আমরা এখান থেকে কিনবো, আমরা আমাদের রিজার্ভ বিল্ড আপ করবো। ইন এডিশন টু IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে অর্থ আমরা পাই তার বাইরেও আমরা এখান থেকে কিনবো। ইতিমধ্যে আমরা $500 বিলিয়ন, $500 মিলিয়নের মতো কিনেছি। যদিও মুদ্রাস্ফীতির চাপে অনেকটাই বিপর্যস্ত ছিল সাধারণ মানুষ, সেই চাপ কমাতে বাংলাদেশ ব্যাংক 10% রেপো রেট, 11.5% ঋণ প্রদান হার এবং 8% আমানত গ্রহণ হার বহাল রেখেছে। বাজারে এখন পর্যন্ত যেটা দেখছি যে চালের দামটা ছাড়া বা মোটামুটি অন্যান্য দামগুলো একটা স্থিতিশীল অবস্থায় আছে, এবং এটাকে যদি আমরা সেভাবে রাখতে পারি তাহলে আমাদের মূল্যস্ফীতি কমে আসতে বাধ্য। পৃথিবীর সব দেশই যদি পারে, বাংলাদেশও পারবে। 3 থেকে 5-এর মধ্যে আমরা অবশ্যই আনতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা 7%-এর উপরে, তাই নীতি সুধার কমানোর বিষয়ে এখনই তাড়াহুড়ো করছে না বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমা সাপেক্ষে নীতিগত সুধার ধীরে ধীরে কমানোর ইঙ্গিত দেন গভর্নর। এই 6 মাসের মধ্যেই আমরা হয়তো ইন্টারেস্ট রেটের পরিবর্তন দেখতে পারি, তবে এটা আমাদের আশাবাদ। প্রকৃতপক্ষে কি হবে সেটা ডিপেন্ড করবে BBS থেকে যে তথ্য আমাদেরকে দেওয়া হবে সেটার ভিত্তিতেই। মোটা দাগে এবারের মুদ্রানীতি সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, তবে বাস্তবায়নের গতিই বলে দেবে এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে। একটা রেঞ্জে নিয়ে আসতে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আগস্ট উপলক্ষে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও পুলিশি টহল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনলাইনেও পুলিশের তদারকি বাড়ানো হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। রেজা খানের রিপোর্ট।
দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা গোপনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় পুলিশের বিশেষ শাখা এসবি 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে। ডিএমপি কমিশনার, সিটিএসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান পুলিশ কর্মকর্তারা। ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি যে আরো থাকুক। এটা হচ্ছে থাকলে ব্যাপারটা ভালো হচ্ছে মানুষের জন্য। আওয়ামী লীগ নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছেন, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছেন। এদের বিরুদ্ধে পুলিশ তৎপর আছে বলে জানান ডিএমপির মুখপাত্র। অনলাইন ভিত্তিক আমাদের কার্যক্রম রয়েছে, আমাদের সাইবার ক্রাইম মনিটরিং যে টিমগুলো রয়েছে তারা সক্রিয় রয়েছে। কেউ যদি কোনো রকম প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে অনলাইনের মাধ্যমে, সেটা অবশ্যই আমরা যে কোনো বিশেষ দিবস উপলক্ষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিকল্পনা জোরদার করা হয় বলে জানান তিনি। আমরা কোনো দিন বা উপলক্ষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে আমাদের অপারেশন পরিকল্পনা, সেগুলো যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে সেটার উপর ভিত্তি করে আমরা এরকম সতর্কতা অবলম্বন করি। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে। পরিস্থিতি বর্তমান যে অবস্থাতে রয়েছে একটা স্থিতিশীল অবস্থা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিগত সরকারের ত্রুটিপূর্ণ ডেপ ও বৈষম্যমূলক নির্দেশনার কারণে রাজধানীর আবাসন খাত স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমি মালিকেরা। আগে যেখানে 5 কাঠা জমিতে 8 থেকে 10 তলা ভবনের অনুমোদন মিলত, এখন সেখানে মাত্র 4 তলা অনুমতি পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে পূর্ববর্তী সরকারের ভুল নীতিমালার কারণে আবাসন ব্যবসায়ীরা বাড়ি নির্মাণে বাধাগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। ঢাকা ডেভেলপার অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপের চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোল্লা সামিরুল্লাহ বাবুল সহ খাত সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক। গাজায় ইসরায়েলি বর্বরতায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 125 জন। এর মধ্যে শুধু ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে 91 ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত খাদ্যাভাবেই মারা গেছে 154 জন। এদিকে কিয়েভের বিভিন্ন জেলায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে 8 জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একের পর এক হামলায় বৃহস্পতিবার সারাদিনে প্রাণ গেছে 34 ফিলিস্তিনির। এতেও মেটেনি ইসরায়েলি সেনাদের রক্তের পিপাসা। গত 24 ঘন্টায় ত্রাণ নিতে এসে নেতানিয়াহু সেনাদের গুলির মুখে প্রাণ হারিয়েছে 91 ক্ষুধার্ত ফিলিস্তিনি। এতে আহত হয়েছে আরও 820 জন। বৃহস্পতিবার সারাদিনে খাদ্যের অভাবে মারা গেছে আরও 2 জন। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে নিহত হয়েছে 154 জন। এর মধ্যে 89 জনই শিশু। জাতিসংঘ বলছে গাজায় অনুমোদিত ত্রাণ দুর্ভিক্ষ মোকাবেলায় তা যথেষ্ট নয়। একটি মাত্র রুটি কিংবা এক মুঠো চালের জন্য হাহাকার করতে হচ্ছে ফিলিস্তিনিদের। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণার পর থেকে কানাডার ওপর চটে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার এ ঘোষণার পর ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হুমকির মুখে পড়বে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে বৃহস্পতিবার দিবাগত রাতে 3 শতাধিক ড্রোন ও 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 6 বছরের এক শিশুসহ 8 জন নিহত ও 50 জনেরও বেশি আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। তবে ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ অসংখ্য রুশ ড্রোন আঘাত হানায় কিয়েভে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
জুলাই সনদের দাবিতে শাহবাগে অনড় জুলাই যোদ্ধারা। সনদ সর্বসম্মত করার প্রস্তাব বিএনপির, আইনি ভিত্তি চায় জামায়াত। কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসছে বললেন আইন উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের দাবি। নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই কেটে যাবে অনেক সংকট বলছে বিএনপি। মৌলিক সংস্কার প্রশ্নে সব দলকে এক হওয়ার আহ্বান। এবং নীতি সুধার 10% রেখেই সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি 3 থেকে 5% নামানোর আশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।